আজ আমরা কি পড়ব বলো তো? আজ পড়ব জার্মানির ঐক্য আন্দোলন, ইউনিফিকেশন অফ জার্মানি, ইউনিফিকেশন অফ জার্মানি বা জার্মানি ঐক্য আন্দোলন। ফরাসি বিপ্লবের সময় ইতালির মতো জার্মানিও কিন্তু একটি কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা ছিল, একটা ভৌগোলিক সংজ্ঞা মাত্র ছিল। জার্মানি একসময় অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশের অধীনে প্রায় ক্ষুদ্র বৃহৎ 300টিরও বেশি রাষ্ট্রে বিভক্ত ছিল এবং এদের মধ্যে সর্বদাই বিবাদ লেগে থাকত। পরবর্তী ক্ষেত্রে ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ন জার্মানি জয় করেন এবং জয় করে এই 300টিরও বেশি রাজ্যকে নিয়ে গড়ে তুললেন 39টি বৃহৎ রাজ্য। সেগুলিকে নাম দেওয়া হলো কনফেডারেশন অব দ্য রাইন বা রাইন রাষ্ট্রসংঘ। এইভাবে নেপোলিয়ন জার্মানিতে জাতীয়তাবাদের সূচনা হল। ওই স্থানে একই কোড নেপোলিয়ন প্রবর্তন করে একই নিয়ম একই শাসনের অধীনে থাকতে থাকতে জার্মানবাসীর মধ্যে জাতীয় চেতনা জেগে উঠতে শুরু করেছে। তাহলে কনফেডারেশন অব দ্য রাইন কে প্রতিষ্ঠা করেছিলেন? নেপোলিয়ন কনফেডারেশন অব দ্য রাইন বা রাইন রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা করেছে। কতগুলি রাজ্য নিয়ে? 300টির বেশি ক্ষুদ্র বৃহৎ রাজ্য নিয়ে 39টি বৃহৎ রাজ্যের সূচনা করেছিল। নাম দেওয়া হয়েছিল কনফেডারেশন অব দ্য রাইন বা রাইনের রাষ্ট্রসংঘ। এবার কি হয়? এবার নেপোলিয়নের পতন ঘটায় ইউরোপীয় নেতৃবর্গ। তারা ভিয়েনাতে হাজির হয়। ভিয়েনাতে হাজির হয়ে তারা শুরু করে দেয় ইউরোপের পুনর্গঠন। যাই হোক, পুনর্গঠনের নাম করে তারা কিন্তু নিজেদের স্বার্থ অনুযায়ী ইউরোপের পুনর্গঠন শুরু করে। এই 39টি বড় রাজ্যকে নিয়ে অস্ট্রিয়ার অধীন প্রতিষ্ঠা করেন, অস্ট্রিয়ার অভিভাবকত্বাধীনে প্রতিষ্ঠিত করেন এই 39টি রাজ্য। স্বাভাবিকভাবেই এই অঞ্চলের মানুষদের মধ্যে, অর্থাৎ যারা জাতীয়তাবাদী, সবাই তো আর তখন সবার মধ্যেই জাতীয়তাবাদের বিকাশ ঘটে যায়নি, জাতীয়তাবাদীরা বিষয়টিতে হতাশ হন। যাই হোক, এখন জার্মানির ঐক্যের পিছনে বেশ কিছু বাধা ছিল। সে কারণেই এতকাল একই ভাষায় কথা বলা, একই ভৌগোলিক পরিবেশের অধীনে থাকা সত্ত্বেও তারা ঐক্যবদ্ধ হতে পারে। এখন প্রশ্ন হবে, সে কি কি বাধাগুলো ছিল সামনে? এক, ক্ষুদ্র ক্ষুদ্র যে বিভিন্ন জার্মান রাজ্যগুলি ছিল তাদের মধ্যে নানান মতভেদ ছিল, পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস। তাই নিজেদের স্বাতন্ত্র্যতাটাকে হারিয়ে কিন্তু কেউই জার্মানির ঐক্য সাধনে রাজি ছিল। সবাই, অর্থাৎ জাতীয় স্বার্থের খাতিরে আঞ্চলিক স্বার্থকে কেউ বিসর্জন দিতে চায় না। 2 নম্বর, অনেকে জার্মানির ঐক্যের কথা চিন্তা করেছিল, কিন্তু তার ঐক্যের স্বরূপ কি হবে? কিভাবে জার্মানি ঐক্যবদ্ধ হবে? তারপর ঐক্যবদ্ধ জার্মানিতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে না প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হবে?
এই নিয়ে কিন্তু নানান বিবাদ পরস্পরের মধ্যে বজায় ছিল। 3 নম্বর, জার্মানিতে উদারনৈতিক আন্দোলনের প্রধান শত্রু ছিল অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়া। তারা নানান ধরনের প্রতিক্রিয়াশীল আইন এবং দমন পীড়ন এর মাধ্যমে উদারনৈতিক কার্যকলাপের গতি রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করে। 4 নম্বর, জার্মানি ঐক্যবদ্ধ হলে অস্ট্রিয়ার কর্তৃত্ব কী হবে? অস্ট্রিয়া যেহেতু 39টি রাজ্যকে নিজে খবরদারিতে প্রতিষ্ঠিত করেছে, তাহলে জার্মানি যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে অস্ট্রিয়ার কর্তৃত্ব খবরদারি অবলুপ্ত হয়ে যাবে। তাই অস্ট্রিয়া কখনোই চায়নি জার্মানি ঐক্যবদ্ধ হোক। বেশ, তাহলে এই সময় জার্মানির ঐক্য সাধনের ক্ষেত্রে দুটো ধারা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। একটা ধারাকে বলা হচ্ছে প্যান জার্মানিজম বা সর্ব জার্মানবাদ, আর একটা হলো জোলভেরাইন বা শুল্কসন। এই দুটো ধারা বা এই দুটো বিষয় জার্মানির ঐক্য সাধনের পথকে অনেকটা আগিয়ে দিয়েছে, জার্মান জাতীয়তাবাদকে প্রথিত করেছিল জার্মান মানুষদের মধ্যে। তো যাই হোক, প্রথমে আমরা দেখব সর্ব জার্মানবাদ বা প্যান জার্মানিজম। প্যান জার্মানিজম কি না, সর্ব জার্মানবাদ বা প্যান জার্মানিজম হলো যে জার্মান জাতিমাত্রেরই তাদের রাষ্ট্র গঠনের অধিকার আছে, তাদের ঐক্যবদ্ধ হওয়ার অধিকার আছে। এটি হলো প্যান জার্মানিজম বা সর্ব জার্মানবাদ। এখন জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুশিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, তারা ছাত্র, অধ্যাপক, কবি, দার্শনিক, সাহিত্যিক, এরা সকলেই কিন্তু জার্মান জাতীয়তাবাদকে তুলে ধরতে শুরু করলেন, জার্মানির ঐতিহ্যকে তুলে ধরতে শুরু করলেন। আর এই বিষয়ে জেনা বিশ্ববিদ্যালয়ই কিন্তু জাতীয়তাবাদের বিকাশের প্রধান কেন্দ্র হয়ে গেল। এই বিশ্ববিদ্যালয়েরই ইতিহাসের অধ্যাপক লুডেন, তার প্রভাবে ছাত্ররা গড়ে তুললেন বুর্চেনস্যাফট একটি গুপ্ত সমিতি। এই বিশ্ববিদ্যালয়ের গড়ে ওঠা বুর্চেনস্যাফটের পর থেকেই এই বিশ্ববিদ্যালয়ের উদারনৈতিক জাতীয়তাবাদী ছাত্র জাগরণের প্রভাব জার্মানির অপরাপর আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেল তার প্রভাব। সেই সব বিশ্ববিদ্যালয়ও কিন্তু জাতীয়তাবাদের জাগরণে আগিয়ে প্রভাবিত হলো তারাও। এই অবস্থায় মেটারনিক চুপচাপ ছিলেন না। মেটারনিক দমন পীড়নের নীতি গ্রহণ করলেন। তোমরা আগেই পড়েছ, কার্লসবার্গ ডিক্রি জারি করেছিলেন তিনি, যে সেই উদারনৈতিক গণতান্ত্রিক জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনকে বন্ধ করে দিতে চাইছিলেন। যাই হোক, এই সময় ফিখটে, হেগেল, স্টাইন, বোয়েমার, হ্যাসার, বিভিন্ন ঐতিহাসিক, বিভিন্ন অর্থনীতিবিদ প্রমুখ মনীষীরা জার্মানিদের জাতীয়তাবাদী ভাবধারায় দীক্ষিত করার জন্য আগিয়ে তাঁরা তাঁদের বিভিন্ন লেখনীর মাধ্যমে জার্মান জাতির জাতীয়তা বোধ, তাদের জাতীয়তা, এই সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি করতে শুরু করে। শিক্ষিত জার্মানরা এই ধারণা দ্বারা প্রভাবিত হতে শুরু। এই সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বন, বার্লিন, মিউনিক, লিপজিগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ভাবধারা ঢেউ ছড়িয়ে পড়ল। এই আন্দোলন দমনেও মেটারনিক আগিয়ে গেলেন। তাহলে স্বাভাবিকভাবে তিনি ছাত্র, শিক্ষক, অধ্যাপক সবার উপর একটা পুলিশি নজরদারি প্রতিষ্ঠা করলেন, গোয়েন্দা লাগিয়ে দিলেন। এর ফলে এক কথায় দমন পীড়নের মাধ্যমে শক্তি সমবায় একটি পুলিশি
রাষ্ট্রের আদর্শ প্রতিষ্ঠা করলেন। তাহলে এটা হলো আমাদের সর্বজার্মানবাদ বা প্যান জার্মানিজম এর প্রভাবে কি হল। 2 নম্বর হচ্ছে জোলভের আইন। জোলভের আইন কি একটি বললাম, শুল্ক সংঘ। 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন, এই ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে গড়ে উঠেছিল জোলভেরাইন বা শুল্ক সংঘ। তো এই জোলভেরাইন বা শুল্ক সংঘ কি করেছিল? এই সংগঠনটি জার্মানির বিভিন্ন রাজ্যের মধ্যে আমদানি বিভিন্ন ধরনের শুল্ক প্রবর্তিত ছিল। আমদানি রপ্তানি অবাধ বাণিজ্য এরা চালু করেনি, বাধা ছিল নানান ক্ষেত্রে। তাহলে স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানান অসুবিধে হতো। এই অসুবিধেটা দূর করার জন্য শুল্ক সংঘ কী করলো, যে নামমাত্র শুল্ক বা বিনা শুল্কে নিজেদের মধ্যে অবাধ বাণিজ্য চালানোর অধিকার তারা কিন্তু দিয়ে দিল। এর ফলে কী হলো, বাণিজ্যিক দিক থেকে বিভিন্ন জার্মান রাজ্যগুলো উপকৃত হলো। এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যে যোগাযোগ গড়ে উঠল, যেটা আগে ছিল না। তাহলে এই যোগাযোগের ফলে পারস্পরিক পণ্যদ্রব্যের আদান প্রদান হতে হতে তাদের মধ্যে ভাবের আদান প্রদান তৈরি হলো। ব্যবসা বাণিজ্য করতে করতে তাদের মধ্যে ঐক্যবোধ দৃঢ় হতে শুরু করলো। তাই আমরা কি বলতে পারি যে জোলভেরাইন অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য গড়ে উঠেছিল, কিন্তু এর একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধিত। রাজনৈতিক উদ্দেশ্য বলতে জার্মানি ঐক্য সাধনের পথকে অনেকটা আগিয়ে দেয়। কেন না, বিভিন্ন জার্মান রাজ্যগুলোর মধ্যে যাওয়া আসা কোনো সুযোগ ছিল না, যার ফলে এক রাজ্যের সঙ্গে এক রাজ্যের মানুষের যোগাযোগ ভাবের আদান প্রদান কিছুই ছিল না। এখন কি হলো, বিভিন্ন রাজ্যগুলো সেই জটিলতাকে তারা খুলে দিল, জটিলতা ভেঙে দিল, দিয়ে বিভিন্ন রাজ্যের মানুষের যাওয়া আসা আদান প্রদান শুরু হলো, তাদের মধ্যে ঐক্যবোধ দৃঢ় হলো। তাহলে স্বাভাবিকভাবেই এটি যেমন অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধে দান করেছিল জার্মানিকে, তেমনি রাজনৈতিক উদ্দেশ্য সাধিত করেছিল। এবার কি হলো, জুলাই বিপ্লব যখন শুরু হয়েছে তখন জার্মানির বিভিন্ন রাজ্যে হেসি, হ্যানোভার, স্যাক্সনি, বিভিন্ন জায়গায় বিদ্রোহ দেখা দিয়েছে। মেটারনিক কী করেছেন, মেটারনিক দমন পীড়নের নীতি গ্রহণ করে সেই সব বিদ্রোহকে দমন করেছে। আবার 1848 সালে যখন ফেব্রুয়ারি বিপ্লব হয়েছে, তখন কিন্তু সর্বত্র বিদ্রোহীর আগুন জ্বলে গেছে। অস্ট্রিয়া, জার্মানিতে একটা দাবানলের মতো রূপ নিয়েছে। যাই হোক, মেটারনিক তো তখন ছদ্মবেশে ইংল্যান্ড পালিয়ে গেছেন বাঁচার জন্য। যাই হোক, এই অবস্থায় সেখানকার সর্বত্র গণ আন্দোলন গড়ে ওঠে এবং তারা একটা ঐক্যবদ্ধ শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য এগিয়ে আসে। আর সেই জন্যই তারা 1848 সালে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের আয়োজন করে। 1848-এ ফ্রাঙ্কফুর্টে একটা জাতীয় প্রতিনিধিদের একটা আগমন হয়, তারা সেখানে হাজির হয় এবং সেখানে হাজির হয়ে তারা রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামকে সেই রাজপদ গ্রহণের জন্য, মানে রাজমুকুট গ্রহণের জন্য ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের সভায় তাকে সভাপতিত্ব করার জন্য তাকে ডাকেন। যাই হোক, তিনি সেই রাজমুকুট গ্রহণ করতে অস্বীকার করেন, কারণ তিনি ঘোষণাই করেন যে তিনি রাজতন্ত্রে বিশ্বাসী, তাই বিপ্লবীদের হাত থেকে রাজমুকুট গ্রহণ করা তার পক্ষে সম্ভব। যাই হোক, শেষ পর্যন্ত মেটারনিকের আক্রমণে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট ভেঙে যায়। জার্মানির ঐক্য সাধনের পথে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট ব্যর্থ। এই হলো জার্মানির ঐক্য সাধনের ঠিক পূর্ববর্তী মুহূর্ত। জার্মানির ঐক্য সাধন হয়েছিল মূলত 3টি যুদ্ধের মাধ্যমে এবং সেই যুদ্ধের নেপথ্য নায়ক ছিলেন বিসমার্ক, অটো ফন বিসমার্ক।
তবুও আমরা জার্মানির ঐক্য সাধনের পূর্বে জোলভেরাইন প্যান জার্মানিজমের ভূমিকাকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারব না। তাহলে আমরা এতক্ষণ দেখলাম কি জার্মানির ফরাসি বিপ্লবের পূর্বে জার্মানির অবস্থা কী ছিল, নেপোলিয়ন তারপরে তার রূপটা কী দিয়েছিলেন, ভিয়েনার নেতৃবর্গ আবার কোন জায়গায় ফিরিয়ে নিল, এবং জার্মানিতে একটা জাতীয়তাবাদী জাগরণ তৈরি হলো, এবং সেটা মেনলি সর্ব জার্মানবাদ, প্যান জার্মানিজম এবং জোলভেরাইনের মাধ্যমে জাতীয়তাবাদী প্রভাব ঘটল, জাতীয়তাবাদের প্রসার ঘটল, মুক্তি আন্দোলনের সূচনা হল। পরবর্তীকালে যদিও ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট ব্যর্থ হয়েছিল, তবুও কিন্তু জার্মানির ঐক্যের ভাবনা জার্মান জনমনে প্রভাব ফেলেছে। তো এখন আমরা দেখব যে বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলন। তো প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম 1861 খ্রিস্টাব্দে মৃত্যু হয়। এই চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম মারা গেলে তাঁর ভাই প্রথম উইলিয়াম, তাঁর ভ্রাতা প্রথম উইলিয়াম প্রাশিয়ার সিংহাসনে বসেন। এখন তিনি প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ হোক এটা চাইতেন। সেই মতো তিনি কিন্তু বুঝেছিলেন যে জার্মানির প্রাশিয়ার কবল থেকে অস্ট্রিয়াকে প্রথমে সরাতে হবে। অস্ট্রিয়ার কর্তৃত্ব লোপ করতে না পারলে কিন্তু জার্মানির ঐক্য সাধন সম্ভব। আর এর জন্য শক্তিশালী একটি সেনাবাহিনী হল। রাশিয়াকে অর্থনৈতিক, সাংস্কৃতিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে শক্তিশালী হতে হবে। তিনি সমরসজ্জার জন্য সেনাবাহিনীকে সুশিক্ষিত করার জন্য বারবার চেষ্টা করেছেন, কিন্তু তার জন্য যে প্রয়োজনীয় অর্থ তা প্রাশিয়ার পার্লামেন্ট বরাদ্দ করতে রাজি হয়নি। যাই হোক, তার মনে কিন্তু খুব ক্ষোভ এবং হতাশা তৈরি হয় যে তিনি আর এই রাজপদে থাকবেন না, তিনি রাজপদ ত্যাগের সিদ্ধান্ত নেন। যাই হোক, এই রকম পরিস্থিতিতেই 1862 সাল সেপ্টেম্বর মাস অটো ফন বিসমার্কের আবির্ভাব হয়। তিনি একজন ধুরন্ধর রাজনীতি ছিলেন। দীর্ঘকাল ইউরোপের রাজনীতিকে তিনি নিয়ন্ত্রণ করেছিলেন। রাজনীতির ভারসাম্য, রাজনৈতিক ভরকেন্দ্র পরিবর্তিত হয়ে গেছে এই মানুষটির জন্য। তো জার্মানির ঐক্য আন্দোলনের জন্য তিনি, তার নেতৃত্বেই শুরু হয়েছিল নবযুগে, তার নেতৃত্বেই হয়েছিল জার্মানির ঐক্য সাধন। 1815 থেকে 1898 ছিল তার দীর্ঘ সময়কাল। যাই হোক, প্রাশিয়ায় এখন একটু তাঁর সম্পর্কে জানি যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কী ব্যাপার। প্রাশিয়ার ব্রান্ডেনবার্গের একটা ধনী অভিজাত পরিবারে তিনি জন্ম নিয়েছিলেন। পরে বার্লিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বার্লিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে তিনি একটি সরকারি চাকরি নেন, কিন্তু চাকরিতে একঘেয়েমি অনুভব করেন, চাকরি ছেড়ে দিয়ে তিনি কিছুদিন বাবার জমিদারি পরিচালনা করতে থাকেন। 1845 সাল তখন তিনি প্রাশিয়ার জাতীয় প্রতিনিধি সভা, যে পার্লামেন্ট, তার সভ্য নিযুক্ত হয়েছিল। তারপর 1848 সালে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট, আমরা কিছুক্ষণ আগেই শুনলাম, সেই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টেরও তিনি সদস্য নিযুক্ত হয়েছেন, কিন্তু ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট ব্যর্থ হল। যাই হোক, 1862 খ্রিস্টাব্দে জার্মান রাজনীতি তখন এক সংকটময় অবস্থায়। প্রথম উইলিয়াম হতাশ হয়ে গেছেন, তিনি রাজপথ ছেড়ে দেওয়ার মতো একটা ভাবনা ভেবে ফেলেছেন। সেই রকম সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করলেন।
বিসমার্ক। তাহলে এই যে বিসমার্ক, যার সময়কাল বললাম 1815 থেকে 1898, তো এই বিসমার্কের মতাদর্শকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, তিনটে আদর্শকে ভাগ করতে পারি। এক, তিনি রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনেই কিন্তু জার্মানি ঐক্যবদ্ধ হয় এবং এজন্য সমগ্র প্রাশিয়া ভাবধারায় দীক্ষিত হতে হবে। সমগ্র প্রাশিয়ার ভাবধারাতেই প্রভাবিত হবে। দুই, গণতন্ত্র বা কোনো বক্তৃতার মাধ্যমে জার্মানির ঐক্য সাধন সম্ভব নয়। গণতন্ত্র বা কোনো বক্তৃতার প্রতি তার কোনো আস্থা ছিল না। তিনি প্রাশিয়ার আইনসভায় তিনি ঘোষণা করেছিলেন যে বক্তব্য বা ভোটের দ্বারা নয়, রক্ত এবং লৌহ নীতির দ্বারাই জার্মানির জটিল সমস্যার সমাধান সম্ভব। এজন্য তিনি যে নীতি প্রবর্তন করেছিলেন সেই নীতিকে বলা হয় ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, রক্ত লৌহ নীতি। 3 নম্বর, তিনি পরিষ্কার উপলব্ধি করেছিলেন যে সামরিক শক্তি দ্বারাই জার্মানির ঐক্য সাধন সম্ভব, অন্য কোনো পথে নয়। এজন্য প্রধানমন্ত্রিত্ব গ্রহণের পরেই তিনি রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি করতে শুরু করলেন। প্রধানমন্ত্রিত্ব গ্রহণের পর থেকেই তিনি রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি করতে শুরু করলেন। আর এজন্য তিনি পার্লামেন্টকে উপেক্ষা করেও বিভিন্ন রকম কর চাপানো, অর্থের সংস্থান, সেনাবাহিনীকে শক্তিশালী করা, এইসব করতে শুরু। তাহলে 1864 থেকে 1870, 1864 থেকে 1870, তাহলে কত বছর হয়? 6 বছর। এই 6 বছরের মধ্যে তিনি 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য সাধন সম্পন্ন করেছে। এই 3টি যুদ্ধ কি তোমরা একটু লিখে নিতে পারো। 1864 খ্রিস্টাব্দে স্লেজভি হলস্টেনের যুদ্ধ। 2, 1866 খ্রিস্টাব্দে শ্যাডোয়ার যুদ্ধ। এবং 3, 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ। তাহলে এই 3টি যুদ্ধের মাধ্যমে বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। প্রথমেই আমরা আসব স্লেজভিগ হলস্টেনের যুদ্ধ বা ডেনমার্কের যুদ্ধ। এখন তোমাদের মনে প্রশ্ন হবে, স্যার স্লেজভিগ হলস্টেনটা কি? কোনো কোনো বই আছে হলস্টেইন বা স্লেজউইগ। তাহলে স্লেজউইগ বলি বা স্লেজভিগ বলি, আর হলস্টেন বলি বা হলস্টেইন বলি, যাই বলি না কেন, এই স্লেজভিগ হলস্টেনকে কেন্দ্র করে শুরু হয়েছিল প্রথম যুদ্ধ ডেনমার্কের সঙ্গে। স্লেজভিগ এবং হলস্টেন ছিল দুটো প্রদেশ, ডাচি। এই দুটো প্রদেশ জার্মানির রাজ্য সীমায় অন্তর্ভুক্ত ছিল, ভালো করে বুঝতে হবে। কিন্তু আইনত এই দুটি ডাচি ছিল ডেনমার্কের অধীন। তাহলে এই ডাচি দুটি জার্মানির রাজ্য সীমার অধীন দুটি প্রদেশ, কিন্তু আইনত এইগুলি ছিল ডেনমার্কের অধীন। এই অবস্থায় ডেনমার্কের রাজা নবম ক্রিশ্চিয়ান কি করলেন না, ডেনমার্কের রাজা এই দুটি স্থানকে তিনি নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করতে চাইলেন। আর এই নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করতে গেলেই বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে 1864 সালে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। পরাজিত ডেনমার্ক স্লেজভিগ এবং হলস্টেনের উপর সমস্ত দাবি ত্যাগ করলেন, কিন্তু সঙ্গে অস্ট্রিয়াকে নিয়েছেন।
তাহলে এই দুটি স্থানের ভাগাভাগি নিয়ে শুরু হয়ে গেল অস্ট্রিয়ার সঙ্গে বিবাদ। বিসমার্ক ছিলেন খুব চতুর। তিনি জানলেন, তিনি বুঝতেন যে এর পরের যুদ্ধ অস্ট্রিয়ার সঙ্গে হবে। তাই অস্ট্রিয়ার সঙ্গে তিনি এমনভাবে বিবাদটি মিটিয়ে ফেললেন যাতে ভবিষ্যতে অস্ট্রিয়া জার্মানিকে আক্রমণ করে। যাই হোক, শেষ পর্যন্ত গেস্টিনের সন্ধি স্বাক্ষর করলেন 1865 খ্রিস্টাব্দে। এই গেস্টিনের সন্ধি দ্বারা প্রাসিয়া, স্লেজুইক এবং অস্ট্রিয়া হলস্টেইন লাভ করল। তাহলে বিসমার্ক এমনভাবে বন্টনের ব্যবস্থা করলেন যে ভবিষ্যৎ বিবাদের রাস্তা পরিষ্কার করে দিলেন। এই জন্য বিসমার্কের মতে এই সন্ধি ছিল ফাটলের উপর কাগজ চেটা। যাই হোক, এর ফলে অল্প দিনের মধ্যেই অস্ট্রিয়ার সঙ্গে প্রাসিয়ার যুদ্ধ অনিবার্য হয়ে। তাহলে বিসমার্ক জানতেন, কারণ তার সাজানো ওটিই ছিল, তিনি জানতেন যে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ অপরিহার্য। তাই তিনি কি করলেন? বসে না থেকে তিনি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলেন। ইউরোপীয় রাজনীতির কি করে অস্ট্রিয়াকে একঘরে করে দেওয়া যায়, সেই পলিসি, সেই পরিকল্পনা তিনি প্রণয়ন করলেন। ক্রিমিয়ার যুদ্ধ তোমরা আগেই শুনেছ, 1854 থেকে 56 হয়েছিল ক্রিমিয়ার যুদ্ধ। এই ক্রিমিয়ার যুদ্ধে অস্ট্রিয়া রাশিয়ার বিরুদ্ধাচরণ করেছিল। অস্ট্রিয়া রাশিয়ার বিরুদ্ধাচরণ করেছিল। তাহলে স্বাভাবিকভাবে রাশিয়া কার প্রতি ক্ষুব্ধ? অস্ট্রিয়ার প্রতি অসন্তুষ্ট। বেশ, আবার পোল বিদ্রোহের সময় রাশিয়াকে প্রাসিয়া নানানভাবে সাহায্য করেছে। তাহলে এবার বোঝো যে আসন্ন অস্ট্রো প্রাসিয়ার যুদ্ধে কিন্তু প্রাসিয়া বা বিসমার্কের পক্ষ অবলম্বন করলেন। স্বাভাবিকভাবেই সে সাহায্য, বিপদের সময় সাহায্য পেয়েছিল প্রাসিয়ার প্রতি, তাই সে অনুগত। আবার যেহেতু অস্ট্রিয়া বিরুদ্ধাচরণ করেছিল, তাহলে সেই বিবাদ গিয়ে তিনি উস্কে দিলেন, দিয়ে তিনি রাশিয়াকে নিজ পক্ষে টেনে নিলেন। রাশিয়া তাকে সাহায্য করতে প্রতিশ্রুত হল। আচ্ছা, 2 নম্বর, রিয়ারিসের গোপন চুক্তি স্বাক্ষর করল ফ্রান্সের সঙ্গে। ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন তার সঙ্গে চুক্তিবদ্ধ। ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে বললেন যে আসন্ন অস্ট্রো প্রাসিয়া যুদ্ধে ফ্রান্স নিরপেক্ষ থাকবে। শুধু শুধু কি থাকবে নাকি? না, বিনিময়ে ফ্রান্স কিছু ভূখণ্ড পায়, জার্মানির কিছু ভূখণ্ড সে লাভ। আবার তোমরা আগেই পড়েছ, ইতালির ভেনিসিয়া সে ছিল অস্ট্রিয়ার অধীন, তাই ইতালিকেও জানানো হলো। তো স্বাভাবিকভাবেই যেহেতু বিনা যুদ্ধে যদি ভেনিসিয়া চলে আসে, সেই আশায় ইতালিও কিন্তু নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে এইভাবে আসন্ন অস্ট্রো প্রাসিয়া যুদ্ধে অস্ট্রিয়াকে মিত্রহীন করে রাশিয়া, ফ্রান্স, ইতালি সকলকেই তিনি নিজ পক্ষে নিয়ে চলে। এবার তিনি গেস্টিনের চুক্তি ভাঙার জন্য দায়ী করলেন অস্ট্রিয়াকে। 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া অপ্রস্তুত, বিসমার্ক প্রস্তুত। বিসমার্ক যুদ্ধ ঘোষণা করলেন শেষ পর্যন্ত অস্ট্রিয়ার বিরুদ্ধে। যাই হোক, এই যুদ্ধ 7 সপ্তাহ চলেছে, তাই এই যুদ্ধের নাম 7 সপ্তাহের যুদ্ধ বা শ্যাডোয়ার যুদ্ধ বা কোনিগ্রাৎসের যুদ্ধ। কি বললাম? কোনিগ্রাৎসের যুদ্ধ। তাহলে কোন চুক্তি লঙ্ঘনের অভিযোগে অস্ট্রিয়া আক্রমণের সিদ্ধান্ত নিলেন বিসমার্ক? গেস্টিনের সঙ্গে। এবার গেস্টিনের চুক্তি শর্ত লঙ্ঘনের অভিযোগে শ্যাডোয়ার যুদ্ধ। শ্যাডোয়ার যুদ্ধ তাহলে কোন বছর হলো? 1866। এই যুদ্ধের আর কি নাম? 7 সপ্তাহের যুদ্ধ বা কোনিগ্রাৎসের যুদ্ধ।
বেশ, অস্ট্রিয়া এই স্যাডোয়ার যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়ে অস্ট্রিয়া প্রাগের সন্ধি স্বাক্ষর করলেন 1866 খ্রিস্টাব্দে। কিসের সন্ধি? প্রাগের সন্ধি। ভালো করে বুঝতে হবে যে এর পরের যুদ্ধ কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে, এবং এখানে অস্ট্রিয়াকে হাতে নিয়ে আসতেই হয়। তাহলে কিভাবে পরাজিত অস্ট্রিয়ার সঙ্গে চুক্তি করলে অস্ট্রিয়া অসন্তুষ্ট হবেন না, কূটকৌশলী বিসমার্ক সেইভাবেই সন্ধির শর্ত রচনা করেন। এইভাবে কি হলো না, এই প্রাগের সন্ধির ফলে 1815 সালে গঠিত জার্মান রাষ্ট্রসংঘ বিলুপ্ত হলো। সেই মেটারনিকের প্রচেষ্টায় যে খবরদারি তৈরি করেছিল রাইন রাষ্ট্রসংঘের উপর, সেই রাষ্ট্রসংঘের বিলুপ্তি ঘটল, অবসান, অস্ট্রিয়ার কর্তৃত্বের অবসান ঘটল। 2, হ্যানোভার, ক্যাসেল, স্লেজউইগ, হলস্টেন এগুলো প্রাশিয়ার অন্তর্ভুক্ত হল। প্রাশিয়ার নেতৃত্বে উত্তর জার্মান রাষ্ট্র সংঘ গঠিত হল। 4, ইতালি যা পেতেন ভেনেশিয়া তিনি লাভ করেন। তাহলে ইতালির ঐক্য আন্দোলন এক ধাপ আগিয়ে গেল। তাহলে আমরা এখানে বললাম কি, যে এর পরের যুদ্ধ কিন্তু ফ্রান্সের সঙ্গে, এবং সেখানে অস্ট্রিয়াকে মিত্র হিসেবে পাওয়া একান্তভাবে অপরিহার্য। কারণ তোমরা এটুকু ভাবতে পারবে যে অস্ট্রিয়া পরাজিত হলো, তার মানেই সে এবার পরাজয়ের ঝাল মেটাতে সে হয়তো ফ্রান্সের সঙ্গে যোগ দেবে। কিন্তু এমনভাবে অস্ট্রিয়াকে সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হলো যে অস্ট্রিয়ার নিজের রাজ্যাংশ কেড়ে নেওয়া হলো না, যাতে তার মধ্যে ক্ষোভ তৈরি। বেশ, এবার আমরা আসব 3 নম্বর যুদ্ধ, সেডানের যুদ্ধ 1870। স্যাডোয়ার যুদ্ধের ফলে জার্মানি ঐক্যবদ্ধ হল, উত্তর জার্মানি ঐক্যবদ্ধ হল, কিন্তু দক্ষিণ জার্মানি সেটি তখনও ফ্রান্সের প্রভাবাধীন, ফরাসি প্রভাবাধীন। বিসমার্ক কি করলেন? স্যাডোয়ার যুদ্ধেও সকলকে পাশে পাওয়ার চেষ্টা শুরু করলেন। ফ্রান্সের সঙ্গে যুদ্ধ অনিবার্য তিনি জেনে বিসমার্ক শুরু করে দিলেন প্রস্তুতি, অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি। ক্রিমিয়ার যুদ্ধ এবং পোল বিদ্রোহের স্মৃতি, রাশিয়ার বন্ধুত্ব, ক্রিমিয়ার যুদ্ধে সাহায্য, পোল বিদ্রোহের সময় রাশিয়াকে সাহায্য করা, এই ব্যাপারটাতে রাশিয়া কিন্তু বেশ অসন্তুষ্ট ছিল তৃতীয় নেপোলিয়নের প্রতি। তো স্বাভাবিকভাবেই রাশিয়ার সহানুভূতি বিসমার্ক আদায় করে। আবার স্যাডোয়ার যুদ্ধে জার্মানি অস্ট্রিয়াকে পরাজিত করলেও তার উপর অপমানজনক কোনো শর্ত আরোপ করেন। এর ফলে কি হয়েছিল? অস্ট্রিয়া কিন্তু বিসমার্কের প্রতি কৃতজ্ঞ ছিল। স্বাভাবিকভাবেই বিসমার্কের প্রতি, রাশিয়ার প্রতি কোনো ক্রোধ তৈরি হতে দেয়। তাহলে অস্ট্রিয়ার নিরপেক্ষতা তিনি লাভ করে নেবেন। আবার ইতালির রোম তখনও কিন্তু ফ্রান্সের হাতে। তাহলে এই যুদ্ধে তিনি ইতালিকে নিরপেক্ষ থাকার কথা বললে তাকে রোম, নিরপেক্ষ থাকলেই তাকে রোম দেওয়া হবে, স্বাভাবিকভাবেই ইতালিও নিরপেক্ষতা অবলম্বন। তাহলে স্বাভাবিকভাবেই প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে ফ্রান্সকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, একঘরে করে। তাহলে এইভাবে তাঁর পররাষ্ট্রনীতি কিন্তু তিনি ঠিক করলেন। এবার কি হল? এবার তিনি ভেতরে ভেতরে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে অংশগ্রহণ শুরু করলেন। কি সেটা না, এই সময় স্পেনের সিংহাসনে নিয়ে খুব বিবাদ। কে সিংহাসনে বসবে এই নিয়ে স্পেনবাসী উত্তাল হয়ে গেছে, গোলযোগ। 1868 সালে স্পেনের রানী ইসাবেলাকে তারা তাড়িয়ে দিয়েছে, সিংহাসন থেকে সরিয়ে দিয়েছে।
এবং স্পেনবাসী তখন কাকে সিংহাসনে বসাবে? এদিকে বিসমার্ক গোপনে গোপনে সেখানকার জার্মানদের মাধ্যমে তিনি বললেন যে হোয়েনজোলান বংশের প্রিন্স লিওপোল্ডকে সিংহাসনে বসানোর দাবি করতে শুরু করলেন, অনুরোধ করলেন। যাই হোক, তাহলে এই রকম ব্যাপার হলে যেটা ফ্রান্সের পক্ষে খুব ক্ষতিকর হয়ে যাবে। কেন ফ্রান্সের পক্ষে ক্ষতিকর হবে? না, ফ্রান্সের মানচিত্র তোমরা যদি দেখো, দেখবে স্পেন, ফ্রান্সের মানচিত্রে একদিকে হচ্ছে জার্মানি, আর একদিকে হচ্ছে স্পেন। তাহলে স্পেনের সিংহাসনে, জার্মানিতে জার্মানি, আবার স্পেনের সিংহাসনে যদি জার্মান রাজবংশের কেউ সিংহাসনে বসে, তাহলে দুই শক্তির সাঁড়াশি চাপে ফ্রান্সের দিশেহারা হওয়ার অবস্থা তৈরি হবে। তাই এই ঘটনাটি ফ্রান্সে কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। ফ্রান্সের পূর্বে স্পেন আর পশ্চিমে জার্মানি ফ্রান্সের পক্ষে মোটেই নিরাপত্তার বিষয় রইল না। ফ্রান্সের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার ভয় তৈরি করে, দুদিকেই শত্রু। এই রকম পরিস্থিতিতে কি হলো? লিওপোল্ড প্রত্যাখ্যান করলেন, বসবেন না, তাতেও তার ভয় যায় না। শেষমেশ কি করলেন না, ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন রাশিয়ার সম্রাট প্রথম উইলিয়ামের কাছে একজন দূত পাঠালেন, প্রতিনিধি। তার নাম কাউন্ট বেনিদিতি। এই বেনিদিতি গেলেন প্রথম উইলিয়ামের কাছে। প্রথম উইলিয়াম অর্থাৎ রাশিয়ার সম্রাট তখন এমস নামক পর্বতাবাসে অবস্থান করছিল। যাই হোক, সেখানে তিনি যান এবং তিনি স্পেনের সিংহাসনে হোয়েনজোলান বংশের কেউ বসুক, কেউ না বসুক, এই প্রতিশ্রুতি প্রথম উইলিয়ামের কাছ থেকে আদায় করতে চান কাউন্ট বেনিদিতি। তো যাই হোক, এই রকম প্রতিশ্রুতি প্রদান করতে তিনি অক্ষম, তার অক্ষমতা প্রকাশ করেন এবং পুরো ঘটনাটা তিনি ওইখানে বসেই টেলিগ্রাম মারফত প্রধানমন্ত্রী বিসমার্ককে জানিয়ে দেন। আর কূটকৌশলী বিসমার্ক কি করেন না, ওই টেলিগ্রামের কিছু শব্দ বাদ দিয়ে এবং কিছু শব্দ যোগ করে দিয়ে এমনভাবে একটি সেন্টেন্স তৈরি করলেন যার অর্থ দাঁড়ালো যে রাশিয়া রাজ প্রথম উইলিয়াম ফ্রান্সের দূত বেনিদিতিকে অপমান করেছে। এই লেখাটি তিনি সংবাদপত্রে প্রকাশ করেন, ছাপিয়ে বের করে। এর ফলে কি হলো, ফ্রান্সের জনমত ব্যাপকভাবে বিক্ষুব্ধ হল, উত্তেজিত হয়ে গেল। তারা প্রতিশোধ গ্রহণের জন্য হুঙ্কার দিতে শুরু করলো। এই রকম পরিস্থিতিতে বিসমার্ক তো প্রস্তুত। এই ঘটনাটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। তাহলে তোমাদের এমস টেলিগ্রাম বলতে কি বোঝো নিশ্চয়ই তোমরা পারবে। এটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। যাই হোক, এইরকম অবস্থায় ফ্রান্স প্রবলভাবে অসন্তুষ্ট হয় এবং সে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো বিসমার্ক তো অপেক্ষায় ছিলেন, তিনি তো প্রস্তুত হয়ে বসে আছেন। 1870 সালে অপ্রস্তুত ফ্রান্স, 15 জুলাই অপ্রস্তুত ফ্রান্স প্রস্তুত বিসমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। বিসমার্ক বলছেন তিনি লাল কাপড় দেখিয়ে গল দেশের ষাঁড়কে খেপিয়ে তুলেছেন। তো যাই হোক, এইরকম পরিস্থিতিতে স্বয়ং নেপোলিয়ন 1870 সালে সেডানের যুদ্ধে বা ফ্রাঙ্কো পাসিয়ার যুদ্ধে তিনি পরাজিত হন এবং তিনি ফ্রাঙ্কফুর্টের শেষ সন্ধি দ্বারা এই যুদ্ধের 1871 সাল ফ্রাঙ্কফুর্টের সন্ধি দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে। এর ফলে কি হয়, ফ্রান্স রাশিয়াকে মেডস, আলসাস, লোরেন এগুলো ছেড়ে দেয়। প্রচুর ক্ষতিপূরণ দিতে স্বীকৃত হয়। স্থির হয় যে যতদিন না এই ক্ষতিপূরণের অর্থ দিচ্ছে অর্থাৎ প্রদান করছে, ততদিন রাশিয়ার সেনাবাহিনী ফ্রান্সে মোতায়েন করা থাকে। যাই হোক,
রোম থেকে ফরাসি সেনা প্রত্যাহার করে নিল, তাহলে রোম পেয়ে গেল ইতালি। এইরকম পরিস্থিতিতে প্রাশিয়ার রাজ প্রথম উইলিয়াম এইভাবেই ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা কাইজার বলে ঘোষিত হল। এইভাবে 3টি যুদ্ধের মাধ্যমে জার্মান ঐক্য সাধিত হয়েছে। এইভাবে বিসমার্ক 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছে। তোমাদের যদি প্রশ্ন আসে যে 19 শতকে কীভাবে বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল, বা বিসমার্ক নেতৃত্বে কীভাবে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল, তাহলে আমরা বিসমার্কের এই 3টি যুদ্ধের কথা আমাদের বলতে হবে। আবার যদি বলি জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাস লেখো, তাহলে আমাদের প্যান জার্মানিজম, জলবের আইন এবং বিসমার্কের নেতৃত্বে ঐক্য সাধন, এগুলি আমাদের পরপর দেখা। ঠিক আছে, আজ আমাদের এখানে শেষ হবে, আবার পরের দিন পরের ক্লাস।